রাত ৯টা মানের সময় নিউজরুম লাইভের শুরুতেই যে খবরের দিকে আজ নজর রাখবো, নিটের প্রশ্ন ফাঁস হলো কিভাবে? না, বাইরে কোথাও নয়, প্রশ্ন ফাঁসের জিন লুকিয়ে এনটিএর মধ্যেই ছিল। চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সিবিআই এর চার্জশিটে। সামনে এসেছে ৩ অভিযুক্তের ভূমিকা। নিটের প্রশ্নপত্র অনুবাদের দায়িত্ব ছিল তাদের উপরেই। তার হাত দিয়েই নাকি প্রশ্ন ফাঁস। কিভাবে প্রশ্ন ফাঁস হয়েছিল তাও যেন টান টান রহস্য রোমাঞ্চ সিরিজ। নিটের প্রশ্ন ফাঁস হলো কিভাবে? সিবিআই তদন্তে যা উঠে এসেছে তা যে কোনো থ্রিলারকে হার মানাবে। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে সর্ষের মধ্যে ভূতের খোঁজ পেয়েছে সিবিআই। প্রায় ৯৪ পাতার চার্জশিটে তার বিশদ বর্ণনা রয়েছে। মূল অভিযুক্ত ৩ জন: প্রহ্লাদ বিঠল রাও কুলকার্নি, এনটিএর কেমিস্ট্রি বিশেষজ্ঞ; মনীষা মান্ধারে, এনটিএর বটানি বিশেষজ্ঞ; এবং মনীষা সঞ্জয় হাওলদার, ফিজিক্স বিশেষজ্ঞ। বিভিন্ন ভাষায় নিটের প্রশ্নপত্র অনুবাদের দায়িত্ব ছিল ৩ জনের ওপর। নিটের নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির দিল্লির অফিসে এই ৩ জনেরই অবাধ যাতায়াত ছিল। কিভাবে প্রশ্ন ফাঁস হলো? সিবিআই সূত্রে খবর, এনটিএর সুরক্ষিত কামরায় বসে প্রশ্নপত্র দেখে ছোট কাগজে লিখে নিতেন কেমিস্ট্রি বিশেষজ্ঞ প্রহ্লাদ বিঠল রাও কুলকার্নি। মোট ১৩৫টি প্রশ্ন ছোট কাগজে টুকেছিলেন প্রহ্লাদ। দ্বিতীয় অভিযুক্ত মনীষা মান্ধারে আবার সাংঘাতিক। তিনি নাকি প্রশ্নপত্র দেখে সবটা মনে রাখতেন, পরে হোটেলে ফিরে সেই প্রশ্ন অনুযায়ী এনসিইআরটির বইয়ের অংশে দাগ দিয়ে দিতেন। আরেক অভিযুক্ত মনীষা সঞ্জয় হাওলদার হোটেলে ফেরার পর মনে করে করে প্রশ্নগুলো লিখে রাখতেন কাগজে। সিবিআই সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দিল্লিতে এনটিএর অফিসে একতলার কনফিডেন্সিয়াল সেকশনে দেহ তল্লাশির বন্দোবস্ত ছিল না। অভিযুক্তরা এই সুযোগটাই নিয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, বিশেষ কোচিং ক্লাসে পড়ুয়াদের ১৩৫টি প্রশ্ন ও তার উত্তর বলে দেন প্রহ্লাদ কুলকার্নি। মনীষা মান্ধারেও মহারাষ্ট্রের পুনেতে কোচিং ক্লাস চালাতেন। সব মিলিয়ে নিট কেলেঙ্কারিতে আপাতত ১৩ জন অভিযুক্ত সিবিআই এর স্ক্যানারে। নিউজ ১৮ বাংলা। দিল্লিতে চড়া সুর, কিন্তু রাঁচি কি বহু দূর? প্রিয়াঙ্কা গান্ধী থেকে মহুয়া মৈত্র, শাবানা আজমি থেকে রিচা চাড্ডা দিল্লিতে আন্দোলনের সময় তাদের সক্রিয় ভূমিকায় দেখা গেছে। কিন্তু রাঁচিতে অনশন আন্দোলন ১৪ দিনে পড়লেও সেভাবে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না। অস্কারের মঞ্চে পৌঁছেছিল লাপাতা লেডিস। আর এই পোস্টারে যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে ২ জন পৌঁছেছিলেন দিল্লিতে সিজেপির আন্দোলনের মঞ্চে। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা দিয়েছিলেন একজন, বাকিরা জনমত তৈরি করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। দিল্লির যন্তর মন্তরের নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন এখন শেষ। রাঁচিতে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আন্দোলন মধ্য গগনে। এরা দিল্লিতে ছিলেন, রাঁচিতে নেই। সোনাক্ষী সিনহা অভিনেত্রী, দিল্লির আন্দোলনের সময় নিয়ম করে রিল বানাতেন। Salute. Salute. Look at me now. I want to be you. I want to be Gen Z. What is your interest? রাঁচিতে ছাত্র আন্দোলনের ১৪ দিনের মাথায় তৃণমূল সাংসদ বাবার অভিনেত্রী কন্যার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া। আমাদের দেশের পড়ুয়াদের এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে দেখাটা হৃদয় বিদারক। আর কবে প্রশ্ন ফাঁস বন্ধ হবে? তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের মঞ্চে গেছেন।
নিয়মিত প্রতিবাদী পোস্ট করেছেন, কিন্তু এখন রাঁচির আন্দোলন নিয়ে মহুয়ার মুখে যেন কুলুপ। নিটের প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদ জানাতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু রাঁচির আন্দোলন নিয়ে রা নেই কেন তার মুখে? কেন? ঝাড়খণ্ডে তার দলের জোট সরকার বলেই কি মৌনব্রত? এর উত্তর ব্রহ্মাই জানেন। অভিনেত্রী রিচা চাড্ডা দিল্লির আন্দোলনের সময় প্রতিবাদে ভরিয়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া, কিন্তু রাঁচির বেলায় 16 আনা সাউন্ড অফ সাইলেন্স। বর্ষিয়ান অভিনেত্রী শাবানা আজমি দিল্লিতে আন্দোলনের সময় তিনিও ছিলেন যন্তর মন্তরে। মিছিলে হেঁটেছেন, অনশনকারীদের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু রাঁচির আন্দোলনকারীদের পাশে এখনো পর্যন্ত দাঁড়াতে দেখা যায়নি শাবানাকে। সরকারি চাকরির প্রশ্নফাঁস কাণ্ডে ছাত্র যুব আন্দোলনে উত্তাল রাঁচি। আন্দোলনের 2 সপ্তাহ, অনশন চালিয়ে যাচ্ছেন 6 পড়ুয়া। বৃষ্টি, জল, কাদা উপেক্ষা করেই হাজার হাজার ছাত্র যুবর ভিড় রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে। দিল্লির পরে গোটা দেশের নজরে ঝাড়খণ্ডের চাকরি প্রার্থী ও পড়ুয়াদের এই আন্দোলন। দিল্লিতে ছিলেন যারা, রাঁচিতে নেই কেন? নিউজ 18 বাংলা। যন্তর মন্তরে বিক্ষোভকারী ছাত্র যুবদের উপর কেন নিষ্ঠুর আক্রমণ চালিয়েছে দিল্লি পুলিশ? এই প্রশ্ন তুলে গত কয়েকদিন ধরেই সংসদ অচল করে রেখেছে বিরোধীরা। এক সুরে কেন্দ্রের শাসককে আক্রমণ করছে কংগ্রেস এবং আম আদমি পার্টির মতো দল। এবার আপনাদের সেই সব রাজ্যের ছবি দেখাবো। শুরুতে কেরলের ছবিটা আপনাদের দেখাই। দেখুন, যেখানে এই 2 দল ক্ষমতায়, অর্থাৎ শাসক। প্রথমেই দেখুন কেরলের ছবি। এখানে ক্ষমতায় কংগ্রেস। কেরল পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির অভিযোগে পথে বিজেপির যুব মোর্চা। বিক্ষোভকারীদের উপর জল কামান কংগ্রেস শাসিত কেরল পুলিশের। এবার দেখাই পাঞ্জাবের ছবি। এখানে ক্ষমতায় আপ। উপযুক্ত হারে ডিএর দাবিতে আন্দোলনে সরকারি কর্মচারীরা। বিক্ষোভকারীদের উপর জল কামান চালাচ্ছে পাঞ্জাবের পুলিশ। টার্গেট জেনজি, হাতিয়ার ইনস্টাগ্রাম। এবার রাহুল গান্ধীর আস্ক মি এনিথিং কর্মসূচি। তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা। ঝাড়খণ্ড নিয়ে প্রশ্নে ঘুরিয়ে জবাব রাহুলের। দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি রাহুলের। ঝাড়খণ্ড হোক বা দিল্লি পড়ুয়াদের দাবি শোনার সওয়াল। झारखंड के स्टूडेंट्स अपने हक के लिए प्रोटेस्ट कर रहे हैं, प्लीज उनको सपोर्ट करें। स्टूडेंट प्रोटेस्ट जो देश में हो रही है एजुकेशन सिस्टम के खिलाफ हो रही है। हमारा एजुकेशन सिस्टम कोलैप्स्ड है, बहुत महंगा है और ऑप्रेसिव है। हर सरकार को स्टूडेंट्स की बात सुननी चाहिए और एजुकेशन सिस्टम को बदलने के लिए एक्शन लेना चाहिए, चाहे वो कांग्रेस की सरकार हो, नेशनल सरकार हो या झारखंड की सरकार हो। अभी जिस तरीके से सरकार का रवैया को देख रहे हैं, बहुत ज़्यादा छात्र के प्रति असंवेदनशील है। फाइनल बात नहीं बन पा रही है, सहमति नहीं हो पा रही है, लेकिन हम लोग इस बार छोड़ेंगे नहीं। अगर अलग झारखंड में या देश की आज़ादी में इतना लोग शहीद हुए, तो हमको लगता है कि जेपीएससी और जेएसएससी के सुधार में अगर कुर्बानी के रास्ते में भी जाना पड़े तो ये गलत नहीं है।
চোখের চিকিৎসা করাতে বিদেশে যেতে মরিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 2.5 মাসে 4 বার আদালতের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। বুধবার অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তার একদিন পরই অভিষেক সুপ্রিম কোর্টে। আর এখানেই অনেকে একাধিক প্রশ্ন তুলেছেন। কেন চোখের চিকিৎসা দেশে করাতে চান না অভিষেক? কেন আমেরিকাতেই চোখের চিকিৎসা করাতে হবে? দেশের হাসপাতালে কেন আপত্তি অভিষেকের? সুপ্রিম কোর্ট তো ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, তারা গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন, তো সেই জন্য তারা সাংবিধানিক অধিকারকে বাঁচিয়ে রাখবেন, এটাই স্বাভাবিক। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার সিটিজেন যিনি ভারতবর্ষে কোনো জায়গায় গ্রেপ্তারি নেই, জেলে নেই, তিনি কোথায় কোন ডাক্তার দেখাবেন, কোন হসপিটালে তিনি চিকিৎসা করাবেন, সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তি স্বাধীনতা। সেই ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করাটা সরকারের পক্ষেও সম্ভব নয় এবং আদালতকেও তার মর্যাদা দেওয়া উচিত। সেই আশা রেখেই সুপ্রিম কোর্টে যাওয়া, সুপ্রিম কোর্ট ডিসাইড করবে। 23শে জুন তিনি প্রথমবার হাইকোর্টে আবেদন জানান। 20শে জুলাই আদালত সেই আবেদন খারিজ করে দেয়। 24শে জুলাই অভিষেক ছোটেন সুপ্রিম কোর্টে। 3রা অগস্ট সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টই। 5ই অগস্ট অভিষেকের বিদেশ যাত্রায় অনুমতি ফিরিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। মামলাটাও খারিজ করে দেয়। একদিন পর ফের আবেদন জানালেন সুপ্রিম কোর্টে। কেন তাকে বিদেশে গিয়ে আর ফিরবেন কি ফিরবেন না, কি প্ল্যান করছেন সে তো উনিই বলতে পারবেন বা ওনার টিমের কেউ বলতে পারবে। তবে যেভাবে এদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন, পিং পং বলের মতো লাফালাফি করছেন, এরপরে এসকেপ ভেলোসিটি নিয়ে পৃথিবী ছেড়ে না চলে যায়, সেটাই আমাদের চিন্তা। ওর তো নিজস্ব প্লেন আছে, সে প্লেনে করে তো ডাক্তারটাকেও নিয়ে চলে আসতে পারে। জাহাজে করে যন্ত্রপাতি নিয়ে চলে এলো, প্লেনে করে ডাক্তার নিয়ে চলো, টাকার তো অভাব নেই। কিন্তু বিদেশেই যাইতে হইমু কেন ভাই? ও বিদেশেই যাবে কেন? আমি বলি যে ডাক্তার এত বছর ধরে ওর একটা চোখ সারাতে পারছে না, ও বারবার সেই ডাক্তারের কাছে যায় কেন? ডাক্তার তো প্রথম দিনেই ওকে দেখে চিনতে পেরেছিল যে তুমি তৃণমূল। আমেরিকার ডাক্তার বলছে কি করে জানলেন আমি তৃণমূল? ও তো খুব খুশি যে তৃণমূল নামে একটা এত রাজনৈতিক দল, যেটা আমেরিকার ডাক্তারও জানে। বলছে কি করে বুঝলেন? বলছে তোর চোখে লজ্জা নেই। সেরকম ওর চোখে লজ্জা নেই বলে নির্লজ্জের মতন বিদেশ যাওয়ার কথা বলে যাচ্ছে, মরিয়া। অভিষেকের চোখের যে সমস্যাটা, সেটা এখানে কোথাও এর আগে শেষ কবে কোথায় চিকিৎসা হয়েছে তার খুব একটা নজির পাওয়া যায়নি। তার অধিকার আছে যে আমি কোথায় চিকিৎসা করাবো। এমন কিছু যদি ঘটতো কোনো সন্দেহের, তাহলে সেই এজেন্সি কিন্তু আদালতে একটা রিপোর্ট করতেন। কোনো রিপোর্ট তো করেননি। তাহলে তার আগের বিদেশ সফরগুলো নিয়ে আজকে অনুমান ভিত্তিক অভিযোগ উঠছে কেন? পর্যবেক্ষণ ভিত্তিক তো কোনো অভিযোগ এতদিন নেই। তাহলে আজকে অনুমান ভিত্তিক অভিযোগ তোলা হচ্ছে কেন? রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার জন্য। স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন, আপনি ডিমকে ভয় পাচ্ছেন? সুপ্রিম কোর্টের কটাক্ষের মুখে মামলা প্রত্যাহার করে নিলেন সাংসদ মহুয়া মৈত্র। একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে মহুয়া মৈত্রকে পুলিশ ডেকে পাঠায়। সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্রের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ জানান, হাজিরা দেওয়ার সময় মহুয়া মৈত্রকে অতীতেও হুমকি দেওয়া হয়েছিল, এমনকি অতীতে তাকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়েছে। তাই ভার্চুয়ালি মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদ করা হোক। মহুয়া মৈত্রের এই আবেদন খারিজ করে দিতে চায় বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চ। তার আগে মহুয়া মৈত্রের আইনজীবী মামলা প্রত্যাহার করে। সোশ্যাল মিডিয়া বিতর্কে আগেই কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ পেয়েছেন মহুয়া। তাকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছিল উচ্চ আদালত, তবে তদন্তে সব রকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়। এখন আর মহুয়া কি করবে? মামলা যখন খারিজ করে দিয়েছে, উনি বাড়ি এসে ডিম নিয়ে অমলেট করে খেয়ে নিন, আর তো কিছু করার নেই। মহুয়া মৈত্রর আবেদনে মহামান্য আদালত কি বলেছেন আমি বিস্তারিত জানি না,
কিন্তু যেটা শুনছি সেটা যদি বলে থাকেন সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা আদালতের সব রায় মানি, আদালতের রায় নিশ্চিতভাবে গ্রহণযোগ্য, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, কিন্তু আদালত যদি এই ধরনের কথা বলে থাকেন তাহলে সেটা দুঃখজনক। প্রত্যেক ব্যক্তির মানে স্বাধীনতা সংগ্রামীদের গুলি খাওয়া আর এখন এই যারা অসভ্যের মতো ডিম মারছে সেই ডিম খাওয়া দুটো এক জিনিস হতে পারে না। যে কোনো ব্যক্তির মৌহার অধিকার আছে, তার নিজের নিরাপত্তা এবং সম্মানের বিষয়ে তার অধিকার রয়েছে সেটা রক্ষা করার। ফলে মহামান্য আদালত কি বলেছেন আমরা নিশ্চিতভাবে খোঁজ নেব, কিন্তু যদি এই কথাটি বলে থাকেন তাহলে সেটা দুর্ভাগ্যজনক। ব্রেকফাস্ট টেবিলে নয়া এনডিএ সাংসদের বার্তা মোদির। দেশের উন্নয়নে বাংলার গুরুত্ব বোঝালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্টে এনসিপিআই এর কাকলি সুদীপরা। পশ্চিমবঙ্গের অতীত গৌরব ফিরিয়ে আনার বার্তা মোদির। সংসদে আরও বেশি উপস্থিতির পরামর্শ প্রধানমন্ত্রীর। ব্রেকফাস্ট টেবিলে নয়া এনডিএ সাংসদের বার্তা মোদি। দেশের উন্নয়নে বাংলার গুরুত্ব বোঝালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্টে এনসিপিআই এর কাকলি সুদীপরা। हम लोग अभिभूत है उनका ज्ञान देख के, और उन्होंने जैसे हमारे साथ बर्ताव किया, हमें एक्सेप्ट किया और कहा कि जो 20 साल से एनडीए में है, जो 1 साल है, सब हमारा परिवार है, एकजुट काम करेंगे और पश्चिम बंगाल को और हमारे जो 8 स्टेट्स है पूर्वी में, उसको बहुत तरक्की होना चाहिए। हम सब एक साथ में काम करेंगे। ये बहुत अच्छा मैसेज दिया हमें कि तरक्की के लिए, डेवलपमेंट के लिए हम एक साथ काम करेंगे। ভালো বৈঠক হয়েছে। কি বললেন প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী উন্নয়নের প্রশ্নে ইস্টার্ন রিজিয়নের ব্যাপারে বারবার উল্লেখ করেছে। আচ্ছা, আর কোনো বিশেষ কোনো বক্তব্য, কোনো কথা আপনাদেরকে? উনি বারবারই বলেছেন যে একটা খুব উৎসাহব্যঞ্জক কথা বলেছেন, 40 বছর অতিক্রম করলেই অল শুড টেক কেয়ার অফ দেয়ার হেলথ। কজন যোগা করে এর মধ্যে হাত তুলতে বলেছে। আচ্ছা, সুতরাং হি ওয়াজ ইন এ ভেরি জোভিয়াস মুড। ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নীতিন নবীনজি ছিল। খুব ভালো মিটিং। এটাও বলছিল যে 40 বছরের ওপর যাদের বয়স তারা কিন্তু যোগা করো আর চেক আপ করিও বছরে একবার। চা নিয়ে বসেছিলেন, আমরা ওই পায়েস টায়েসও খেয়েছি। প্রধানমন্ত্রী সাক্ষাতে দেব নেই, শুটিং থাকায় অনুপস্থিত ঘাটালের সাংসদ। এক্সপোস্টে জানিয়েছেন অভিনেতা সাংসদ। পরে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ। শুটিং লাদাখে গেছে, শুটিং করছে। কলকাতায় ফিরে এসেছেন? কালকে ফিরেছে। তাহলে আমাদের ও তো লাস্ট মোমেন্টে আমাদের সব শিডিউল হচ্ছে না, ও তো এত সবসময় ও তো শুটিং, তারপরে কি শোটো করছে, ওটা সম্ভব। মসজিদে মাইক খোলা নিয়ে নালিশ। প্রধানমন্ত্রীর কাছে নালিশ 3 সংখ্যালঘু সাংসদের। অভিযোগ ইউসুফ পাঠান, আবু তাহের, খলিলুর রহমানের। এনসিপিআই এর 3 সংখ্যালঘু সাংসদের নালিশ। গতকাল অমিত শাহের কাছেও দরবার 3 সাংসদের। আমাদের 3 জন এমপি আলাদা করে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা রাজ্যে তথা মুর্শিদাবাদ জেলাতেও যেভাবে মসজিদের মাইক নামিয়ে দেওয়া হচ্ছে শব্দ দূষণের নাম করে, এবং আমরা চাই নিশ্চয়ই শব্দ দূষণের যে মাত্রা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে, হাইকোর্ট বেঁধে দিয়েছে, আমরা নিয়ম মেনেই চলবো। এটা যেন সকলের ক্ষেত্রে হয়। মসজিদ থেকে মাইকের আজান বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমাদের অন্তরের ব্যথা। সেই ব্যথা এবং বেদনার জায়গা থেকে আমরা আবেদন করছি, অনুরোধ করছি প্রধানমন্ত্রীকে, এমন কোনো সিদ্ধান্ত নেবেন না বেছে বেছে একটা কমিউনিটি মুসলিম ভাইদের টার্গেট করে একটার পর একটা সিদ্ধান্ত যদি নেন, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক, হতাশার। আমরা এর চরম বিরুদ্ধে।